ওকে, আজকের অনলাইন ক্লাস আমরা শুরু করছি। গতদিন আমরা জনসংখ্যার ঘনত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জনসংখ্যার অভিগমন নিয়ে। অভিগমন থেকে আমাদের অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এবং অভিগমন আমাদের টপিকটাও একটু বড় আছে। আচ্ছা, আজকে তাহলে আমরা অভিগমন নিয়ে আলোচনা করব। আমি এখান থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, ওয়েট। স্ক্রিন দেখা যায়? জি, দেখা যাচ্ছে। আর ওখানে এত নয়েজ হচ্ছে, কার ওখানে এত? ওকে, আজকে তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যার অভিগমন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখি আমরা অভিগমন থেকে আমরা কি কি আলোচনা করব। প্রথমে দেখি আমরা যে অভিগমন কাকে বলে। এখানে বলছে সাধারণত মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমনকে অভিগমন বলা হয়। অর্থাৎ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যে গমন করে সেটাকে আমরা অভিগমন বলছি। এরপরে খেয়াল করো, জাতিসংঘ এক বা একাধিক বছরের জন্য বাসস্থানের যে কোনো রকম পরিবর্তনকে মাইগ্রেশন বা অভিগমন হিসেবে বিবেচনা করে। তাহলে জাতিসংঘ আমাদের কি করছে, এক বা একাধিক বছরের জন্য মানুষের বাসস্থানের যে পরিবর্তন ঘটছে সেটাকে তারা মাইগ্রেশন বা অভিগমন হিসেবে বিবেচনা করছেন। তাহলে আমরা বলতে পারি যে মানুষ যখন তার জীবনের কোনো এক সময়ে অর্থনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় কারণে নিজস্ব বাসস্থান ত্যাগ করে অন্য কোথাও স্থায়ী, অর্ধস্থায়ী কিংবা একটি নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের উদ্দেশ্যে গমন করে তখন তাকে অভিগমন বলে। তাহলে আমরা অভিগমনের সংজ্ঞাটা বুঝতে পারলাম যে মানুষ তাদের প্রয়োজনে অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় প্রয়োজনে যখন নিজস্ব বাসস্থান ত্যাগ করে কোথাও কি করে, স্থায়ীভাবে, অর্ধস্থায়ীভাবে বা কিংবা একটা নির্দিষ্ট সময়ের জন্য বসবাসের উদ্দেশ্যে গমন করে তখন তাকে আমরা বলি অভিগমন। এখন এখানে আমাদের একজন বিশিষ্ট ভূগোলবিদ হেগার স্টান্ট রয়েছে। হেগার স্টান্টের মতে কি বলছে দেখো, অভিগমন হলো কোনো ব্যক্তির এক স্থান থেকে অন্য স্থানে বাসস্থানের পরিবর্তন। তাহলে আমাদের হেগার স্টান্ট বিজ্ঞানীদের মতে তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হচ্ছে অভিগমন হলো কোনো ব্যক্তির এক স্থান থেকে অন্য স্থানে বাসস্থানের পরিবর্তন। এই বাসস্থান পরিবর্তন 1 বছর বা তার কম বা বেশি সময়ের জন্য হতে পারে। তাহলে এই স্লাইড থেকে আমরা কি জানলাম যে অভিগমন কাকে বলে। সাধারণভাবে আমরা বলছি যে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমনকে অভিগমন বলে। আচ্ছা, এরপরে খেয়াল করো, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অভিগমনের ধরন। অভিগমন অর্থনৈতিক, প্রাকৃতিক, সামাজিক বা রাজনৈতিক কারণে ঘটে থাকে। তবে স্থানভেদে অভিগমন আমাদের কয় ধরনের পাচ্ছি? স্থানভেদে অভিগমন হচ্ছে আমাদের 2 ধরনের। এক হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন এবং 2 হচ্ছে আমাদের আন্তর্জাতিক অভিগমন। তাহলে স্থানভেদে অভিগমন আমরা কয় ভাগে পাচ্ছি? 2 ভাগে পাচ্ছি। এক হচ্ছে আমাদের অভ্যন্তরীণ অভিগমন, আরেকটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক অভিগমন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি অভ্যন্তরীণ অভিগমন কাকে বলছে। রাষ্ট্রীয় সীমানার ভিতরে কোনো স্থান বা অঞ্চল থেকে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ অপর কোনো নির্দিষ্ট অঞ্চল বা স্থানে গমন করাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। তাহলে অভ্যন্তরীণ অভিগমন হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে গমন, অর্থাৎ আমরা একটা দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাতায়াত করি সেটাকে আমরা বলছি অভ্যন্তরীণ অভিগমন। এটা কিন্তু এক দেশ থেকে আরেক দেশ বোঝাবে না, ঠিক আছে? এক দেশের বিভিন্ন জায়গা, যেমন ধরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যদি ঢাকা থেকে রাজশাহী বা রাজশাহী থেকে চিটাগাং এই জায়গাগুলোতে নিজেদের অবস্থানের পরিবর্তন করি তাহলে সেটা হবে আমাদের অভ্যন্তরীণ অভিগমন। আচ্ছা,
এই ধরনের অভিগমনে কি হচ্ছে দেখো, এই ধরনের অভিগমনে দেশের এক স্থান ছেড়ে অপর স্থানে বসবাস করার জন্য কোনো নির্দিষ্ট বাধা ধরা নিয়ম নেই। তাহলে অভ্যন্তরীণ অভিগমনের ক্ষেত্রে আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাব তখন সেটার জন্য আমাদের নির্দিষ্ট কোনো বাধা ধরা নিয়ম নেই। এবারে আসো অভ্যন্তরীণ অভিগমনের ধরন। বাংলাদেশে অভ্যন্তরীণ অভিগমনের ধরনকে আমরা সাধারণত 4টা ভাগে ভাগ করি, অর্থাৎ 4 ধরনের অভ্যন্তরীণ অভিগমন আমরা দেখতে পাই। এক হচ্ছে গ্রাম থেকে গ্রামে অভিগমন, অর্থাৎ মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াত করে বা তাদের বাসস্থানে পরিবর্তন করে। 2 হচ্ছে গ্রাম থেকে শহরে অভিগমন, অর্থাৎ মানুষ গ্রাম থেকে শহরে এসে বসবাস করা শুরু করে। 3 হচ্ছে শহর থেকে গ্রামে অভিগমন, আবার কিছু মানুষ রয়েছে যারা কি করে শহর থেকে গ্রামে চলে যায়। 4 হচ্ছে শহর থেকে শহরে অভিগমন, আবার কিছু কিছু মানুষ রয়েছে এক শহর থেকে আরেক শহরে তাদের বাসস্থানের পরিবর্তন করে। তাহলে অভ্যন্তরীণ অভিগমন আমরা কয় প্রকার পাচ্ছি? অভ্যন্তরীণ অভিগমন আমরা পাচ্ছি 4 প্রকার। গ্রাম থেকে গ্রামে অভিগমন, গ্রাম থেকে শহরে অভিগমন, শহর থেকে গ্রামে অভিগমন এবং হচ্ছে শহর থেকে শহরে অভিগমন। আচ্ছা, এবার আসো আন্তর্জাতিক অভিগমন। আন্তর্জাতিক অভিগমন কাকে বলছে খেয়াল করো। রাষ্ট্রীয় সীমানার বাইরে সংঘটিত অভিগমনকে, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে গমনাগমনের মাধ্যমে বাসস্থানের পরিবর্তন ঘটলে তাকে আন্তর্জাতিক অভিগমন বা আন্তঃরাষ্ট্রীয় অভিগমন বলে। তাহলে অভ্যন্তরীণ অভিগমন এবং আন্তর্জাতিক অভিগমনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? অভ্যন্তরীণ অভিগমন হচ্ছে একটা দেশের মধ্যে বা একটা রাষ্ট্রীয় সীমানার মধ্যে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ, আর আন্তর্জাতিক অভিগমন হচ্ছে রাষ্ট্রীয় সীমানার বাইরে। দ্যাট মিনস আমাদের এক দেশ থেকে অন্য দেশে যখন আমরা যাতায়াত করব বা বাসস্থানের পরিবর্তন করব বা গমন করব তখন সেটাকে আমরা বলবো আন্তর্জাতিক অভিগমন। আন্তর্জাতিক অভিগমনের আরেকটা নাম পাচ্ছি আমরা আন্তঃরাষ্ট্রীয় অভিগমন। আচ্ছা, এখন খেয়াল করো আন্তর্জাতিক অভিগমনও 2 ধরনের হতে পারে। কি কি? বহিরাগমন এবং হচ্ছে বহির্গমন। বহিরাগমন মানে হচ্ছে এখানে দেখো ইংলিশ টার্মটা খেয়াল করো, দুইটাই কিন্তু ইমিগ্রেশন, কিন্তু বহিরাগমন যেটা সেটা শুরু হয়েছে আই দিয়ে এবং বহির্গমন যেটা সেটা শুরু হয়েছে ই দিয়ে। এই কোশ্চেনটা তোমাদের প্রায় আসে যে ইমিগ্রেশন, দেখা যায় ইংরেজি স্পেলিংটা দিয়ে দেয় এবং বলা হয় যে এটার মানে কি, বহিরাগমন নাকি বহির্গমন নাকি অন্য কিছু, তখন আমাদের লিখতে হবে যে এটার মানে হচ্ছে বহিরাগমন। তাহলে স্পেলিংটা এখানে খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে দেখো বহিরাগমন কাকে বলছে। এই ধরনের অভিগমনে সাধারণত বহির্দেশ থেকে কোনো দেশে আগমন করা বা চলে আসাকে বহিরাগমন বলে। তাহলে এই ধরনের অভিগমনে কি হচ্ছে, বহির্দেশ থেকে অর্থাৎ বাইরের দেশ থেকে কোনো দেশে আগমন করা বা চলে আসাকে আমরা বলছি বহিরাগমন। আর বহির্গমন কি বলছে, এ ধরনের অভিগমনে কোনো ব্যক্তির এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া বোঝায়। তাহলে বহিরাগমনে কি হচ্ছে, এক দেশ থেকে মানুষ আর এক দেশে আসছে, আর বহির্গমনে এক দেশ থেকে আর এক দেশে মানুষ চলে যাচ্ছে, সেটা হচ্ছে বহির্গমন। অনেক সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে, একটু ভালোভাবে এটা খেয়াল করবা। আচ্ছা, এবারে আসো আন্তর্জাতিক অভিগমনের কারণ। আন্তর্জাতিক অভিগমনের আমরা 2 ধরনের কারণ পাই, একটা হচ্ছে আকর্ষণজনিত কারণ এবং আরেকটা হচ্ছে বিকর্ষণজনিত কারণ। আকর্ষণজনিত কারণ হচ্ছে যেসব কারণ মানুষকে আকর্ষিত করে, অর্থাৎ যেগুলো আমাদের পজিটিভ ফ্যাক্টর রয়েছে বা পজিটিভ দিক রয়েছে, সেই জিনিসগুলো যখন মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আকর্ষিত করে সেই ফ্যাক্টরগুলোকে আমরা বলি আকর্ষণজনিত কারণ। আর বিকর্ষণজনিত কারণ কোনগুলো? যেগুলো সাধারণত মানুষকে কি করে, যেগুলো নেগেটিভ ফ্যাক্টর, অর্থাৎ মানুষের কে কোনো একটা জায়গায় যাওয়ার প্রতি অনীহা দেখায়, অর্থাৎ সেখানে মানুষ যখন যায় তখন তাদের প্রয়োজনীয় যে অনুকূল পরিবেশ পাওয়ার কথা সেটা যখন তারা পায় না, সেই ধরনের জায়গাটাকে আমরা বলছি বিকর্ষণজনিত জায়গা বা ফ্যাক্টরগুলোকে বলছি বিকর্ষণজনিত কারণ। আচ্ছা, তাহলে আমরা দেখি মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন আকর্ষণজনিত কারণ সমূহ কি কি থাকে খেয়াল করো। ভূপ্রকৃতি, জলবায়ু, অন্যান্য প্রাকৃতিক বৈশিষ্ট্য মণ্ডিত সুবিধাদি, অর্থাৎ ভূপ্রকৃতি, জলবায়ু এবং অন্যান্য প্রাকৃতিক বৈশিষ্ট্য কি থাকবে, মানুষের ফেভারে থাকবে।
কর্মসংস্থান ও অধিকতর আর্থিক সুযোগ সুবিধা, অর্থাৎ সেখানে কি থাকবে, কর্মসংস্থানের সুযোগ সুবিধা থাকবে। শিক্ষা, স্বাস্থ্য, গৃহসংস্থান ও সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা, উন্নততর বৃত্তি বা চাকরির সুযোগ সুবিধা, বিবাহ ও সম্পত্তি প্রাপ্তিমূলক ব্যক্তিগত সুবিধা, ধর্মীয়, জাতিগত এবং সাংস্কৃতিক জনিত সুবিধা, ভ্রমণ করা বা ঘুরে বেড়ানোর প্রবল আকাঙ্ক্ষা, গন্তব্য দেশের দেশবাসীর অতিথি বৎসল মনোভাব, উন্নততর সুযোগ সুবিধা ও ভোগের ইচ্ছা এবং গন্তব্য দেশের অভিবাসন সংক্রান্ত অনুকূল নীতিমালা। তাহলে প্রত্যেকটা কারণই দেখছি আমরা যে পজিটিভ, এখানে প্রত্যেকটা জিনিসই মানুষকে আকর্ষিত করে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য। আচ্ছা, এবারে আসো বিকর্ষণজনিত কারণসমূহ। বিকর্ষণজনিত কারণ হচ্ছে নেগেটিভ ফ্যাক্টর গুলো, অর্থাৎ যেসব কারণে মানুষ কি হয়, বিকর্ষিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায় না। কি কি কারণ দেখো, জাতীয় আয় ও সম্পদের ক্রমাগত হ্রাস। একটা দেশে যখন জাতীয় আয় এবং সেখানকার সম্পদ যখন ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে, তখন অবভিয়াসলি মানুষ সেখানে যেতে চাইবে না। দুই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি, অর্থাৎ সেখানে যদি ন্যাচারাল ডিজাস্টার বেশি হয় সেখানেও মানুষ যেতে চাইবে না। কর্মস্থলের বিপর্যয় অবস্থা বা কর্মচ্যুতি, সেখানে যদি কর্মস্থলের সুযোগ না থাকে তাহলেও মানুষ সেখানে যেতে চাইবে না। জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা, সেখানে যদি দেখা যায় ওভার পপুলেশন হয়, অর্থাৎ সেটা যদি অনেক বেশি জনবহুল দেশ হয়, তাহলে কি হবে, সেখানে গিয়ে মানুষ দেখা যাবে যে তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো তারা সেখানে পাবে না। আচ্ছা, এরপরে দেখো সামাজিক ও সাম্প্রদায়িক বৈষম্য, সমাজে বিচ্ছিন্নতা রোধ, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত সমস্যা, ব্যবসা বাণিজ্যের ক্রমাগত ক্ষয়ক্ষতি, পারিবারিক অশান্তি ও ব্যক্তিগত অসুবিধা, দেশে উচ্চতর শিক্ষা ও গবেষণার অভাব। তাহলে বিকর্ষণজনিত কারণ হচ্ছে প্রত্যেকে আমাদের নেগেটিভ জিনিসপত্র, যেগুলো দেখা যায় মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে নিরুৎসাহিত করে। আচ্ছা, এবার চলে আসো আন্তর্জাতিক অভিগমনের কারণ। আন্তর্জাতিক অভিগমন কেন মানুষ করে থাকে সেটা আমরা এখানে দেখি। প্রথমটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। মনস্তাত্ত্বিক কারণের জন্য মানুষ আন্তর্জাতিক অভিগমন করে থাকে। কিভাবে দেখো, বিদেশে যাবার ইচ্ছা পোষণ, কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা পোষণ এবং ধর্মীয় ভাবাবেগের বশীভূত হয়ে আন্তর্জাতিক অভিগমন করতে পারে। এরপরে দেখো জনসংখ্যা বিষয়ক কারণ। জনসংখ্যা বিষয়ক কারণগুলোর উপর নির্ভর করে অনেকে আন্তর্জাতিক অভিগমন করে থাকে। যেমন কি, বৈবাহিক সূত্রে দেশে চাকরি ও শিক্ষার সুযোগ সংকুচিত হলে মানুষ কি করে, জনসংখ্যা বৃদ্ধিজনিত কিছু সমস্যার সৃষ্টি হলে মানুষ দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এছাড়াও রয়েছে সরকারি নীতিমালাজনিত কারণেও আন্তর্জাতিক অভিগমন ঘটে থাকে। যেমন দেখো, বিদেশে গমনোচ্ছুদে সহজ শর্তে ঋণ প্রদান, প্রবাসীদের আয়ের অর্থ সহজে স্বদেশে প্রেরণের ব্যবস্থা করা, এগুলো সরকারি নীতির মাধ্যমেও কি করে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে থাকে। তাহলে আন্তর্জাতিক অভিগমনের আমরা অনেকগুলো কারণ পেলাম। কি কি কারণ পেলাম? আকর্ষণজনিত কারণ, বিকর্ষণজনিত কারণ, মনস্তাত্ত্বিক কারণ, জনসংখ্যা বিষয়ক কারণ এবং আমাদের সরকারি নীতি। আচ্ছা, এবার দেখো আন্তর্জাতিক অভিগমনের প্রভাব। মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে যাবে তখন অবভিয়াসলি যে দেশ থেকে যাবে সে দেশের উপর একটা প্রভাব পড়বে, আবার যেখানে যাবে সেখানে গিয়েও একটা প্রভাব পড়বে। এখন বাস্তুতে কি দেশের উপর প্রভাব দেখি, অর্থাৎ যে দেশ থেকে মানুষ যাচ্ছে সে দেশের উপর কি প্রভাব পড়ছে সেটা আমরা এখানে দেখি। বেকার সমস্যা হ্রাস পায়, সম্পদের উপর চাপ কমে যায়, শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানের অভাব ঘটে, দক্ষ শ্রম শক্তির অভাব ঘটে, নির্ভরশীলতার হার বৃদ্ধি পায়। তাহলে মানুষ যখন এক দেশ থেকে চলে যাচ্ছে, যে দেশ থেকে যাচ্ছে সে দেশে কি হচ্ছে, যেহেতু মানুষ কমে যাচ্ছে সেখানে কি হবে, বেকার সমস্যাটা কমে যাবে, সম্পদের উপর চাপ কমে যাবে। বাট কি হবে, যেহেতু মানুষ চলে যাচ্ছে সেখানে দক্ষ শ্রম শক্তির অভাব ঘটবে এবং শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানের অভাব ঘটবে। আচ্ছা, এবার দেখো অভিবাসী দেশের উপর প্রভাব, অর্থাৎ মানুষ যে দেশে যাচ্ছে সে দেশের উপর কি প্রভাব পড়ছে সেটা দেখো। মানুষের জীবন চলার পথে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ ঘটে, জ্ঞান সম্পন্ন মানুষের আগমনে মানব সম্পদের উন্নতি ঘটে, সমাজে বিভিন্ন জাতির মিশ্রণে সমাজ ব্যবস্থা ভালো হতে পারে, আবার সমাজ ব্যবস্থায় অবনতিও ঘটতে পারে।
মেধাবী জনগণের আগমনে দেশের বিভিন্ন ক্ষেত্রে যেমন হচ্ছে চিকিৎসা, গবেষণা, শিক্ষা প্রভৃতিতে ব্যাপক উন্নতি সাধিত হয়। দক্ষ ও নিপুণ শ্রমিকের আগমনে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে। বয়স, লিঙ্গ কাঠামোতেও প্রভাব পড়ে, কারণ যুবক শ্রেণীর আবির্ভাব বেশি ঘটে। অতিমাত্রায় অভিবাসন ঘটলে জনসংখ্যার উপর চাপ পড়ে। এরপরে হচ্ছে অভিবাসন দেশে বৈবাহিক কারণে নৃতাত্ত্বিক মিশ্রণ ঘটে। তাহলে মানুষ যখন একটা দেশ থেকে আরেক দেশে যাবে তখন দুই জায়গাতেই কিন্তু প্রভাব পড়বে, যেখান থেকে যাবে সেখানেও প্রভাব পড়বে, আবার যেখানে যাচ্ছে সেই দেশের ওপরও প্রভাব পড়বে। আচ্ছা, এবারে চলে আসো উইলিয়াম পিটারসনের অভিগমনের শ্রেণীবিভাগ। আমাদের একজন বিজ্ঞানী রয়েছেন উইলিয়াম পিটারসন, উনি অভিগমনকে 3টা ভাগে ভাগ করেছেন। প্রথমে তো আমরা অভিগমনের 2টা ভাগ দেখলাম, তাই না? অভ্যন্তরীণ অভিগমন এবং আরেকটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। এবার দেখো উইলিয়াম পিটারসন আবার কি করেছেন, অভিগমনকে উনি 3টা ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে অভিগমনের সাধারণ শ্রেণীবিভাগ, 2 হচ্ছে রক্ষণশীল শ্রেণীর অভিগমন, 3 হচ্ছে উদ্ভাবনী শ্রেণীর অভিগমন। তাহলে প্রথমে আমরা দেখি অভিগমনের সাধারণ শ্রেণীবিভাগটা কি বলছে। উইলিয়াম পিটারসন অভিগমনের সাধারণ শ্রেণীটি প্রকৃতি, রাষ্ট্র, মানুষের আদর্শ এবং সমষ্টিগত আচরণের মিথস্ক্রিয়ার উপর নির্ভর করে এই প্রকৃতির অভিগমনকে কি করেছেন, 5টা ভাগে ভাগ করেছেন। তাহলে পিটারসন অভিগমনের সাধারণ শ্রেণীবিভাগকে আবার 5টা ভাগে ভাগ করেছেন। প্রথমটা হচ্ছে আমাদের আদিম অভিগমন। এই ধরনের অভিগমন মানুষ ও প্রকৃতির পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে প্রাকৃতিক ভারসাম্যহীনতার ধাক্কাজনিত কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তাহলে আদিম অভিগমন হচ্ছে আমাদের আদিম মানুষজন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেত তখন তারা কেন যেত, মানুষ ও প্রকৃতির পারস্পরিক যে মিথস্ক্রিয়া রয়েছে সেটার মধ্যে যখন একটা ভারসাম্যহীনতা সৃষ্টি হতো তখনই সাধারণত মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত। এরপরে হচ্ছে বলপূর্বক অভিগমন। এই ধরনের অভিগমনে মানুষ কি হয়, প্ররোচিত হয় বা বাধ্য হয়ে স্থানান্তর হয়ে থাকে। স্বেচ্ছাপ্রণোদিত অভিগমন হচ্ছে মানুষ অন্যদের আদর্শ দ্বারা প্রভাবিত হয় বা উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে কি করে, স্থানান্তর হয়। অর্থাৎ মানুষ দেখা যায় উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এরপরে দেখো গণ অভিগমন। এই ধরনের অভিগমন মূলত সামাজিক গতিশীলতার কারণে বা সাদা বিড়ম্বনার কারণে অতিষ্ঠ হয়ে অনুকূল সামাজিক সুবিধা সম্পন্ন এলাকা থেকে গণহারে গমন করে। অর্থাৎ এখানে কি হচ্ছে, মানুষ কি করছে, মানুষ গণহারে, অর্থাৎ মানুষ একাই যাচ্ছে না, তার সাথে অনেকগুলো মানুষ একসাথে কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে। কারণ তারা কি দেখে যে তারা যেখানে বাস করছে সেখানে সাধারণত তাদের যে সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলো তারা পাচ্ছে না এবং সামাজিক পরিবেশ, অনুকূল একটা সামাজিক পরিবেশ পাওয়ার জন্য তারা গণহারে গমন করে থাকে। এরপরে দেখো তাড়িত অভিগমন। তাড়িত অভিগমন অনেকটা বলপূর্বক অভিগমনের মতো, তবে এখানে কি হয়, এখানে একটি গোষ্ঠী বা সম্প্রদায়কে অথবা কোনো ব্যক্তিকে তার ভূমি থেকে তাড়িয়ে দেয়া হয় রাষ্ট্র, সমাজ বা সরকারের স্বার্থে। অর্থাৎ তাড়িত অভিগমন হচ্ছে কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কে কি করা হচ্ছে, তার ভূমি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্র, সমাজ বা সরকারের স্বার্থে। তাহলে আমরা অভিগমনের সাধারণ শ্রেণী বিভাগ কয়টা পেলাম, 5 ভাগে বিভক্ত। আদিম অভিগমন, বলপূর্বক অভিগমন, স্বেচ্ছাপ্রণোদিত অভিগমন, গণ অভিগমন এবং হচ্ছে তাড়িত অভিগমন। এরপরে খেয়াল করো রক্ষণশীল শ্রেণীর অভিগমন। রক্ষণশীল শ্রেণীর অভিগমন কাকে বলছে খেয়াল করো, পরিবর্তনকে এড়িয়ে বা নতুনকে বাদ দিয়ে পুরনোকে ধরে রেখে যে অভিগমন ঘটে থাকে তাকে বলা হয় রক্ষণশীল শ্রেণীর অভিগমন। অর্থাৎ এখানে কি করছে, মানুষ পরিবর্তনকে এড়িয়ে যাচ্ছে এবং নতুনকে গ্রহণ করছে না, নতুনকে গ্রহণ না করে পুরাতনকে আঁকড়ে ধরে রেখে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় অভিগমন করে। রক্ষণশীল শ্রেণীর অভিগমনকেও 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে উদ্দেশ্যহীন ভ্রমণ। প্রাগৈতিহাসিক যুগে এই প্রকৃতির অভিগমন সবচেয়ে বেশি সংঘটিত হতো এবং মানব উদ্দেশ্যহীনভাবে স্থানান্তরিত কাজ করে যেত, কারণ সে সময়ে মানুষের গন্তব্য ছিল সম্পূর্ণ অজানা। তাহলে উদ্দেশ্যহীন ভ্রমণ কি হচ্ছে, মানুষ কোথায় যাবে তার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল না, অর্থাৎ একটা অজানা গন্তব্যের দিকে মানুষ গমন করত। এই উদ্দেশ্যহীন ভ্রমণকেও আবার 2 ভাগে ভাগ করা যায়, স্থলভাগে উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ অথবা হচ্ছে আমাদের সমুদ্রে উদ্দেশ্যহীনভাবে
ভ্রমণ। আচ্ছা, এরপরে খেয়াল করো সামাজিক গতিশীলতা ভ্রমণ। এই ধরনের অভিগমন মূলত কি হচ্ছে আমাদের সামাজিক কারণে ঘটে থাকছে, অর্থাৎ এখানে কি হয় আমাদের সামাজিক যে রীতিনীতিগুলো রয়েছে সেগুলোর কারণে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করছে। এরপরে খেয়াল করো পশু চারণজনিত অভিগমন। প্রাচীনকালে বেশ কিছু মানুষ পশু পালন করে জীবিকা নির্বাহ করত, তবে পশুর খাদ্য বেশি থাকতো না বিধায় কি করত, তারা চারণভূমির সন্ধানে পশুগুলো নিয়ে অভিগমন করত। আর এরূপ অভিগমন কি আমরা কি বলছি, পশু চারণজনিত অভিগমন বলছি। পশু চারণজনিত অভিগমনকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সংগ্রহকারী আর একটা হচ্ছে যাযাবরীয় অভিগমন। আচ্ছা, এরপরে খেয়াল করো ক্ষণস্থায়ী স্থানচ্যুতি অভিগমন। এই প্রকৃতির অভিগমনে কি হচ্ছে, মূলত কোনো নিরাপদ জায়গার লক্ষ্যে সাময়িক স্থানচ্যুতি ঘটে, অর্থাৎ মানুষ কি করছে সাময়িকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করছে। এরপরে হচ্ছে ভিন্নমত পোষণকারী দলের অভিগমন। ভিন্নমত পোষণকারী দল বলতে এখানে উপজাতিদের বোঝানো হয়েছে। আচ্ছা, লাস্ট যেটা উইলিয়াম পিটারসনের লাস্ট যে অভিগমনের ভাগটা রয়েছে সেটা হচ্ছে উদ্ভাবনী শ্রেণীর অভিগমন। উদ্ভাবনী শ্রেণীর অভিগমন কাকে বলছে খেয়াল করো, বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে বেশ কিছু উদ্যমশীল মানুষের বিচরণ রয়েছে, কিন্তু তাদের কর্মক্ষেত্রে সুযোগ না থাকায় ওইসব উদ্যমী মানুষ তাদের বাসস্থান ত্যাগ করে অন্য দেশে গিয়ে ভালো কিছু সৃষ্টি করে অভিগমন ঘটায়। এই যে উদ্ভাবনী শ্রেণীর অভিগমন, অর্থাৎ মানুষ কি করছে ভালো কিছু উদ্ভাবনী শক্তি সৃষ্টি করার জন্য বা ভালো কিছু উদ্ভাবন করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করছে। এই প্রকৃতির অভিগমনকেও 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিজ মাতৃভূমি ত্যাগ জাতীয় অভিগমন, 2 নাম্বার হচ্ছে আমাদের মজুরি বাণিজ্য অভিগমন, 3 হচ্ছে আমাদের পথিকৃত অভিগমন, 4 হচ্ছে আমাদের নগরায়ণ অভিগমন এবং 5 হচ্ছে আমাদের কৃতদাস বাণিজ্য অভিগমন। ওকে, তাহলে অভিগমন বোঝা গেল তোমাদের সবার? জি ম্যাম। কি কঠিন লাগে জি অভিগমন? ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। 3 নাম্বার একটু দেখেন, আমি তো ক্লাসটা কেটে গেছিল, নিতে পারিনি। এই কিসের কঠিন লাগে? অভিগমন তো অনেক সহজ। সব জায়গায় কি হচ্ছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিছু পজিটিভ ফ্যাক্টর থাকছে এবং কিছু নেগেটিভ ফ্যাক্টর থাকছে। পজিটিভ ফ্যাক্টরগুলো কি করছে, মানুষকে যখন আকর্ষণ করছে তখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের বাসস্থানের পরিবর্তন করছে। আর নেগেটিভ ফ্যাক্টরগুলো কি হয়, মানুষ নিরুৎসাহিত হয়, কোনো জায়গায় যাওয়ার জন্য নিরুৎসাহিত হয়। ওকে, তাহলে এখন আমি তোমাদের কোনো কোশ্চেন আছে না আমি কিছু কোশ্চেন করব তোমাদেরকে? 3 নাম্বার ম্যাম ওই যে নিতে পারি নাই। হ্যাঁ, 3 বলো। নাম্বার স্লাইডটা একটু দেখান। 3 নাম্বার স্লাইড এইটা? এটা 4 জি নাম্বার। ম্যাম, জি ম্যাম। আমি স্ক্রিনশট দিমু তো। কি স্ক্রিনশট নিচ্ছ তোমরা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমে আমাকে বলো অভিগমন কাকে বলে। রায়হান বলো অভিগমন কাকে বলছে? সাধারণত মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে অভিগমন বলে। ভেরি গুড। আচ্ছা, অভিগমনকে সাধারণত স্থান ভেদে কয় ভাগে ভাগ করা হয়েছে? আবিদ বলো। 2 ভাগে ম্যাম। কি? অর্থসরণীয় অভিগমন আর আন্তর্জাতিক অভিগমন। এরপরে বলো শহীদুল্লাহ বলো অভ্যন্তরীণ অভিগমন কাকে বলে? ম্যাডাম আমি পরে যোগ করছিলাম ম্যাডাম। আচ্ছা, সৌরভ বলো অভ্যন্তরীণ অভিগমন কাকে বলে? জি ম্যাডাম, রাষ্ট্রীয় শোনা যায় না সৌরভ, তোমার কথা শোনা যাচ্ছে না। সৌরভ ছাড়া বাকিটা মিউট করে দাও। জি ম্যাম, রাষ্ট্রীয় সীমানার ভিতরে কোন স্থান বা অঞ্চল থেকে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ অপর কোন নির্দিষ্ট স্থান বা স্থানে গমন করাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। ভেরি গুড। অভ্যন্তরীণ অভিগমনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সালমা আক্তার বলো। 4 ভাগে ভাগ করা হয়েছে। কি?
গ্রাম থেকে গ্রামে অভিগমন অভিগমন, আর গ্রাম থেকে শহরে অভিগমন, আর শহর থেকে গ্রামে অভিগমন, শহর থেকে শহরে। ভেরি গুড। আচ্ছা, আন্তর্জাতিক অভিগমন কাকে বলে? সাকিব গাজী বলো, আন্তর্জাতিক অভিগমন কাকে বলছে? রাষ্ট্রীয় সীমানার বাইরে সংঘটিত অভিগমনকে, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে অভিগমনের মাধ্যমে বাসস্থানের পরিবর্তন ঘটলে তাকে আন্তর্জাতিক অভিগমন বা অন্তঃরাষ্ট্রীয় অভিগমন বলে। আন্তর্জাতিক অভিগমন কয় ধরনের? দুই ধরনের। কি? বহিরাগমন, বহির্গমন। ওকে। নির্ঝর আছো? ম্যাডাম, আন্তর্জাতিক অভিগমনের কারণ কি কি? আন্তর্জাতিক অভিগমনের কারণ হচ্ছে ভূপ্রকৃতি, জলবায়ু ও না, আমি এই কোশ্চেন করি নাই। আন্তর্জাতিক অভিগমনের কারণ কি কি আমরা পেয়েছি? অনেকগুলো কারণ পেয়েছি না? এক হচ্ছে আমাদের আকর্ষণজনিত কারণ, দুই হচ্ছে আমাদের বিকর্ষণজনিত কারণ, এরপরে তিন হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক কারণ, চার হচ্ছে জনসংখ্যা বিষয়ক কারণ, এবং পাঁচ হচ্ছে আমাদের সরকার নীতি। আচ্ছা, এরপরে আন্তর্জাতিক অভিগমনের ওপর যে প্রভাব পড়ে সেটা আমরা কিভাবে ডিসকাস করেছি? দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বাস্তুত্যাগী দেশের ওপর প্রভাব, আরেকটা হচ্ছে অভিবাসী দেশের ওপর প্রভাব। উইলিয়াম পিটারসনের অভিগমনের শ্রেণীবিভাগ, এটা কে বলবা? সাকিব গাজী বলো, উইলিয়াম পিটারসন অভিগমনকে কয়টা ভাগে ভাগ করেছেন? তিনটা ভাগে ভাগ করেছেন। কি? অভিগমনের সাধারণ শ্রেণীবিভাগ, রক্ষণশীল শ্রেণীর অভিগমন এবং উদ্ভাবনী শ্রেণীর অভিগমন। ভেরি গুড। এরপরে আমরা অভিগমনের যে সাধারণ শ্রেণী বিভাগ রয়েছে সেটাকে আবার পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে: আদিম অভিগমন, বলপূর্বক অভিগমন, স্বেচ্ছা প্রণোদিত অভিগমন, গণ অভিগমন এবং হচ্ছে তাড়িত অভিগমন। এরপরে আবার রয়েছিল আমাদের রক্ষণশীল শ্রেণীর অভিগমন, সেটাকেও পাঁচ ভাগে ভাগ করা হয়েছে: উদ্দেশ্যহীন ভ্রমণ, সামাজিক গতিশীলতা অভিগমন, পশুচারণজনিত অভিগমন, ক্ষণস্থায়ী স্থানচ্যুতি অভিগমন, ভিন্নমত পোষণকারী দলের অভিগমন। আর উদ্ভাবনী শ্রেণীর অভিগমন আমরা পাঁচ ভাগে পেয়েছি: নিজ মাতৃভূমি ত্যাগ জাতীয় অভিগমন, মজুরি বাণিজ্য অভিগমন, পথিকৃত অভিগমন, নগরায়ন অভিগমন এবং হচ্ছে কৃতদাস বাণিজ্য অভিগমন। ওকে, বোঝা গেছে সবার তাহলে? জি ম্যাম। আচ্ছা, হোমওয়ার্ক লিখো, খাতা বের করো সবাই, হোমওয়ার্ক লিখো। ম্যাম বলুন। আগেরগুলো লিখবেন না? ক নাম্বার কোশ্চেন লিখো, অভিগমন কাকে বলে? লিখছো? জি ম্যাম বলুন। খ নাম্বার। জি ম্যাম। ক নাম্বার কোশ্চেন লিখো, অভিগমনের শ্রেণী বিভাগ আলোচনা করো। ম্যাম লিখছি। এরপরে লিখো, অভিগমনের কারণগুলো ব্যাখ্যা করো। ম্যাম আবার একটু বলুন। অভিগমনের কারণগুলো ব্যাখ্যা করো। ম্যাম লিখছি। এবং ঘ নাম্বার কোশ্চেন হচ্ছে অভিগমনের প্রভাব আলোচনা করো। অভিগমনের প্রভাব আলোচনা করো। তাহলে চারটা কোশ্চেন দিয়েছি। এক হচ্ছে আমাদের অভিগমন কাকে বলে, দুই হচ্ছে অভিগমনের শ্রেণী বিভাগ আলোচনা করো, তিন হচ্ছে আমাদের অভিগমনের কারণগুলো ব্যাখ্যা করো, চার হচ্ছে অভিগমনের প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা, অভিগমনের শ্রেণী বিভাগ যেটা, সেটা কি লিখতে হবে? প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে, পরে আবার উইলিয়াম পিটারসন তিন ভাগে ভাগ করেছেন, সবগুলোই লিখবা, ঠিক আছে? আর অভিগমনের যে কারণ দিয়েছি সেটা আমি কিন্তু স্লাইডে আন্তর্জাতিক অভিগমনের কারণগুলো ব্যাখ্যা করেছি, তোমরা আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ দুইটারই কারণ লিখবা, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা করে কারণ লিখবা। অভ্যন্তরীণটা তোমরা বই থেকে খুঁজে বের করবা, নিজেরা লেখার চেষ্টা করবা। আর হচ্ছে প্রভাবও আমরা অভ্যন্তরীণ অভিগমনের প্রভাব লিখবো এবং হচ্ছে আন্তর্জাতিক অভিগমনের প্রভাব লিখবো, ঠিক আছে? বোঝা গেল অ্যান্সার কিভাবে লিখতে হবে? জি ম্যাম। ওকে, কারো কোনো কোশ্চেন আছে?
জি না ম্যাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের মঙ্গলবার সকাল 10টায়। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।